যে হাদি মারা, তারেক জিয়ার দেশে ফেরা, দুইটাই কোইন্সিডেন্স না, এটা দুটোটাই মিল আছে, সূত্র মিল আছে। তার মানে এখন কি বুঝলেন আপনারা, যে হাদির, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা, বাধা সরে গেল, তারেক জিয়া দেশে আসছে। যে তারেক ঢাকায় ফেরার ক্ষেত্রে হাদি বাধা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার আগে আপনাদেরকে আরো দুই তিনটা ঘটনা আজকে ঢাকা শহরে ঘটেছে বা ঘটছে, এগুলা নিয়ে একটু কথা বলে ওই কথাটাই আসছি। তারপর সকলেই জানেন যে আজকে এনসিপির এক মহিলা নেত্রী উনি আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যা করেছেন, এটা নিয়ে দেখলাম সবাই খুব, এনসিপি আলারা যারা, তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, অমুক চায় তমুক চায়। কিন্তু হত্যাকাণ্ডটা কেন হইল, কে তাকে আত্মহত্যা করাইলো? এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচন্ড গালাগালি করছে, বুলিং করছে অনলাইনে, এতেই উনি আত্মহত্যা করছে। এখন আমি চিন্তা করলাম, রে ভাই, গুলি করলে মরতে শুনছি, ছুরি মেরে দিলে মরতে শুনছি, কিন্তু গাইল দিলেও মরা যায় মানুষ। ও রে বাবা রে, তার মানে এবার দেহ হারামজাদারা, এ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা মরে যাবে। তো তোমাকে থাবরও দেওয়ার দরকার নেই, সোয়ারও দেওয়ার দরকার, তোমরা খালি গাইল দিমো আর তোমরা মহিলা চান্দের দেশে ছাইদির লোকে দেখা করবা। এই তো মহিলাটা কেন মরল? মহিলার স্বামী আছে, সন্তান আসছে, তিনি নওগাঁ না জানি কোন জায়গায় নার্স ছিলেন, সেখান থেকে ঢাকা শহরে আসছেন। ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ভাইরাল হওয়ার পরও ওনার যখন কোনো কিছু, তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে বা আনা অন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্ন সময় কাটাইতেন। কারণ একা মেয়ে, কই যাবে, কার সহযোগিতা থাকবে, এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন। এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন, বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন, বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন। এইসব করে যখন ওনার মন বলল না, উনি নমিনেশন চাইলেন, সেইটা যখন দিবে না, তখন ওনার সাথে বাদলো বাদ বিতণ্ড। এইবার যাইয়া ওই জাহান্নান মাসুদ আর পাড়া, এই দুইটা নাকি হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব। আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই, তাহলে পোলাপানে কেমন খায় বুঝো। এইসব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুণ্ণ ছিলেন। এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো, ওই সেই পত্নী তলানা কোন জায়গায় বাড়ি, সেইখানে পরিবার সবাই জেনে গেছেন, এখন আত্মহত্যা করেছেন। এখন কাজে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কি? তুমি একটা একালা মাইয়া, এত পয়সা কামাও, ঢাকা শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে, তোমার জামাইয়ের খবর নাই, পোলার খবর নাই, তুমি সারাদিন টং টং করে বেড়াও, মানুষের পিডাও, পয়সা পাও কই আপা? তো ঘটনা হয়েছে কি জানেন, আল্লাহ তাআলা তারে যে এই জিনিস দিছে, এই জিনিস আপনারে আমারে দেয় নাই, সুতরাং ওনার পয়সা কামাইতে কোনো সমস্যা নাই। তো যাক, আচ্ছা, মরে গেছে বেচারি, চাঁদের দেশে চলে গেছে, আমার কিছু করার নাই। কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে। আর এদিকে আপনারা সবাই জানেন, গতকালকে বলছিলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশ, আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা, জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন, এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে। আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে। তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন, চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর বাসায় ছিলেন, সেইখান থেকে ওনাকে আবার ঢাকায় আনা হয়েছে। ঢাকাতে এখন ডিএইচএস এর 5 নাম্বার রোডে আছে, কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে। সেখানে উনি যে হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস, এদের সবার সাথে কথা বলেছেন, এগুলো এখন সবার মুখে মুখে চাওর। এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন। যেহেতু উনি 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাকে এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির, এরা সকলে মিলে ব্যবস্থা করছেন। আর ওনার ছিল যাবজ্জীবন, মানে আমৃত্যু কারাদণ্ড, সেটাকে আপনার 14 বছরে এনেছে এই সরকার, এই ইন্ট্রিম সরকারের আমলে। এটা নিশ্চয় আপনারা সবাই জানেন। বাকি এখন হয়তো মামলাও উঠে যাবে, তার 10 টাকা অস্ত্রিত হদিস নেই, মামলা উঠে যাবে। তো এখন আসেন, কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা। দেখেন, তারেক জি আসতেছে না, মার অসুখ, অমুক অসুখ, তমুক অসুখ, প্রচুর কথাবার্তা হইল।
কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বললেন যে ভারতও বাধা নয়, আমেরিকাও বাধা নয়, আবার সেনা প্রধানও বাধা নয়, সেনাবাহিনীও বাধা নয়, তাহলে তারেকের বাধাটা কে? এইটা নিয়ে আমরা হই হই রই রই, কেউ বলেন পাসপোর্ট, কেউ বলেন রিপোজিস্টার, ওই সেই। কিন্তু হঠাৎ করে 12 তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকা গুলি খেলেন, 3 ঘন্টার ভিতরে চলে আসলো কি তারেক রহমান আসছেন 25 তারিখ। একটু মিলান, হ্যাঁ মনে রাখেন, 12 তারিখ হাদির গুলি খাইলো 2টা 2:30টার সময়, 5:30টায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইলো, তারেক জিয়া 25 তারিখ আসছেন ঢাকায়। তো এই একটা ডট। এর পরেরটা কি হলো? এরপরটা দেখেন আসছে 25 তারিখ, ঠিক আছে, এইটা নিয়ে আবার সন্দেহ বেসন্দেহ লাগছে, কিছু পত্রিকায় লিখতেছে আসতেছে, কেউ লিখতেছে এখনো খবর পাইনি, এদিকে বিএনপির নেতারা লক্ষ লক্ষ নেতা টিকিট কেটে ফেলতেছে নেই সে। এর ভিতরে হাদিকে বলা হলো হাদির শরীর খারাপ, রাতারাতি 50 লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল, এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাডভান্স, বাকিটা সরকার দিল। ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায়? কোথায় নিয়ে যাওয়া হইলো? সিঙ্গাপুরে। ওখানে যে আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। এর ভিতরে কেউ জানে না গতকাল মানে গত পরশুদিন থেকে বলা হচ্ছে হাদি নাই, হাদি আর নাই, এটা একদম শিওর। কারণ অনেক ডাক্তাররাই বলছে, যারা ওনার ট্রিটমেন্ট করেছে ওনারাও বলছে যে আসলে উনি যে মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের, কারণ হচ্ছে যেটা বলা উচিত না, তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন মানে ক্লিনিক্যালি ডেথ। এরই ভিতরে গত পরশুদিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি 25 তারিখ আসছি। তার মানে কি? 12 তারিখ গুলি খাওয়ার পরে সবাই বললো যে তারেক ভাইয়া আসছে, আর পরশুদিন যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে, তখন আবার তারেক ভাইয়া নিজ মুখেই বললেন যে আমি কোথায় আসছি? বাংলাদেশে আসছি 25 তারিখ আমার কন্যাকে নিয়ে। তাহলে এখন মিলান, আমেরিকা বিরোধী ছিল না, ইন্ডিয়াও বাধা দেয় নাই, সেনাবাহিনীও বাধা দেয় নাই, তাহলে বাধাটা কে? বাধাটা হাদিন, ঠিক না? আপনার কি মনে হয়? কারণ হাদি গুলি খাওয়ার পরে কইছে যে আমি আমু, হাদি এখন মরে যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকাতেই নামবো 25 তারিখ। তাহলে মিলে 2 2 4 মিলে, তার মানে হাদি বাধা। কারণ হাদি তো প্রচুর কথা কইছে, হাদি তো বেইজ্জতি করতে কাউরে ছাড়ে নাই, নোংরা ভাষায় কথা কইতে তো ছাড়ে নাই। আবার অনেকে বলেন যে ওই আব্দুল নূর তুষারও জড়িত, কারণ আব্দুল নূর তুষার বলছিল বেটা হাঁটুর বয়সী পোলা তুই কিসের কথা কস। আবার অনেকে কয় যে তারেকও জড়িত, তার মতে আসলে কেউ জড়িত না। এটা আসলে হয়েছে যে ওই যে তারেক জিয়া আসতে পারছে না হাদির কারণে, হাদি মইরা গেলে তারেক জিয়ার লাইন ক্লিয়ার, তারেক জিয়া আসতেছে দেশে 300 ফিটে এখন ওনার অভ্যর্থনা হবে, আরো কোথায় কোথায় অভ্যর্থনা হবে শুনতেছি, ঢাকায় লাখো লোকের সমাবেশ হবে। তবে সেদিন একটু সবাই সাবধান, পাবলিক জনগণ সবাই সাবধান, কারণ হচ্ছে যে এইটাতে যে বিএনপি আর জামাতের যে খেলা, মৌলবাদীদের যে খেলা, সেই খেলায় আবার এই মিটিং এর ভিতরে না জানি কি হয়, না জানি আরেকটা 21 আগস্ট হেরায় নিজেরাই ঘটায়। কারণ এই দলের তো কোনো চরিত্র নাই। তারেক আসতেছে, তারেককে কেমনে বাধা দেওয়া যায়, এই জন্য তো তার মিটিং এ বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা, যে তারেক তুমি ভাগো। কারণ হচ্ছে যে জামাতের আমির বর্তমানে এইখানে, তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে, যে 155 আসন বিএনপি নিবে, 80 আসন নিবে কে? জামাতে ইসলাম, আর থাকে 65 আসন, 40 আসন দিয়ে দিতে হবে এনসিপি রে, আর 25 আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না, এই রাশেদ খান, তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব, এরা একটা একটা করে পাবে। এইভাবে ভজঘট 300 আসনের একটা প্রার্থী তালিকা কইরা এরপরে একটা জাতীয় সরকার করবে, সব দল থেকে 2-1 জন, যেহেতু তারেক বলছিল জাতীয় সরকার 2-1 নিয়ে দেখবে। যদি এটা দেশ তো নাই, বিদেশ কেউই মানবে না এই ইলেকশন, এইভাবে কইরা একটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে, বুড়া কাকা তার একটা চুম্মা দিতেছে এখন। তো এই যে কাহিনী, এখন আপনারা সব চোখ কান খোলা রাখেন যে এই 25 তারিখ কি যে হয় ঢাকায়। আবার এইদিকে তো বলেই দিলাম আপনারে যে হাদি মারা, তারেক জিয়ার দেশে ফেরা, দুইটাই কোইন্সিডেন্স না, এটা দুটোটাই মিল আছে, সূত্র মিল আছে। তার মানে এখন কি বুঝলেন আপনারা, যে হাদির তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা সরে গেল, তারেক জিয়া দেশে আসছে। এরা ইতিহাস থেকে শিখলো না কিছু। একজন, এটাই বারবার মনে পড়ে, একজন নোবেল লরেট, তার কাছ থেকে মানুষ কি আশা করে আর কি পেল, মানুষ কি করছে,
সে এই যে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন কোনোটার প্রতি সে তোয়াক্কা করছে না, একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে সে চলছে। সে যে যাই বলো, এই যে মানুষের কোনো কথা সে শুনছে না, সে শুনছে শুধু তার নিজের চিন্তা ভাবনা, কিভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা যায়। একজন ইয়ার থেকে আমরা ডিক্টেটরের চাইতে জঘন্য ফ্যাসিস্ট। কিসের ফ্যাসিস্ট? আমরা তো হিটলারের ফ্যাসিজম দেখছি, শুনছি, বইতে পড়ছি, কিন্তু এর কথা লিখলে সে হিটলারও লজ্জা পেয়ে যাব। এর কথা লিখলে যখন বললেন, তাহলে আমরা যেহেতু মিডিয়ার লোক, একটা ঘটনা আপনাকে বলি। মাসুদ কামাল একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সাংবাদিক মাসুদ কামাল। হ্যাঁ। ওই পোস্টে উনি বলেছেন যে প্রেস ক্লাবের ইলেকশন হচ্ছিল, প্রেস ক্লাব ইলেকশন উপলক্ষে তিনি প্রেস ক্লাবে গিয়েছিলেন। উনি একটা প্যানেলের উনি সাধারণ সম্পাদকের ক্যান্ডিডেট, এবং গিয়ে শুনেন যে তিনটা প্যানেল ছিল, দুইটা প্যানেলের প্ল্যান ছিল তারা মিলমিশ করে ইলেকশন ছাড়াই কমিটি করে ফেলবে, কিন্তু যেহেতু তিনি ক্যান্ডিডেট, এখানে অন্য হিসাব নিকাশ চলে আসার পরে তিনি প্রেস ক্লাবে গিয়ে শুনলেন প্রেস ক্লাবের নেতারা গুলশানে বিএনপি অফিসে গিয়েছেন পরিস্থিতি নিয়ে আলাপ করার জন্য। তাদের গিয়েছিল এটা কমিটি হয়ে যাবে তাদের। তখন তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছেন, না এখন ইলেকশন করার দরকার নাই, ইলেকশন থাক, এখন ইলেকশন করার দরকার নাই। এই হচ্ছে আমাদের জাতীয় প্রেস ক্লাব। গুলশানের বিএনপি অফিস থেকে ডিসিশন দেওয়া হয়েছে, এই ডিসিশনটা। এই অবস্থা। আপনি তো দীর্ঘদিন এই প্রেস ক্লাবের সাথে জড়িত। আমি 85 সাল থেকে আমি প্রেস ক্লাবের মেম্বার। আমাকে ফোন করছিল ভোটের জন্য, কিন্তু এখন তো আপনার কাছে শুনতেছি এই অবস্থা। বলেন, এটা আরেকটা জিনিস। আপনাকে ফোন করছিল ভোটের জন্য? আপনাকে ভোট দেওয়া সম্ভব ছিল না? অনলাইনে ফোনে ভোট দেওয়া সম্ভব ছিল? ওইটা আমি দেখিনি, আমি ঠিক জানি না যে প্রেস ক্লাবে ফোনে দেওয়া যায় কিনা। আমি তো বহুবার ভোট দিছি, একবার নির্বাচনও করছিলাম। তো আরেকটা জিনিস এরা যা করছে, ধরুন এই ইনুস, তার টুকাই জঙ্গি জিহাদিরা এবং টুকাই যে কয়জন ওই যে এনসিপি, এরা যে কাজটা করছে এটা আপনি দেখেন, এরা তো একটা ভয়াবহ কাজে নেমে গেছে। শুধু ইলেকশনটা বন্ধ করার জন্য ইউনূসের টার্গেট হচ্ছে ইলেকশন বন্ধ করা, আর ওই টোকাই জেহাদি জঙ্গি জেহাদিদের টার্গেট হচ্ছে এই দেশটাকে ডিস্টাবলাইজ করে দেওয়া। নর্মাল থাকলে, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থাকলে কিন্তু তাদের জায়গা নেই এখানে। যেমন জঙ্গি জিহাদিরা তো মাইনরিটি মানে কি একেবারে সিলেক্টিভ, তাদের তো ভোটে তারা কোনোদিন আসতে পারবে না। সুষ্ঠু ভোট হলে তারাও চাচ্ছে না ভোট, এবং তারা একটা গন্ডগোল চাচ্ছে, একটা যুদ্ধ ভাব তাদের। মনে একটা আশা আছে যে বেকুবদের যেমন থাকে যে পাকিস্তান তো আছেই, তারপরে আরো যা আছে, দুইটা শক্তি আছে, খেলাফতের শক্তি আছে টার্কি, আর চায়না তো আছেই, ঘনিষ্ঠ বন্ধু নেমে পড়বে। চায়না যে রাশিয়াকে বুক দিয়ে সমর্থন করছে, কিন্তু তারপরও যে চায়না যে যুদ্ধে নামে নেই, এটা এরা বোঝে না। আর চায়নার সাথে এই সাংহাইয়ের ইয়াতে একটা সমীকরণ, নতুন সমীকরণ হয়েছে, নতুন একটা ইয়া হয়েছে যে তোমরা পরাশক্তির সাথে, বা আমেরিকার কথাই বলি, আমেরিকার সাথে যে পারো তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, সবকিছু করো, কিন্তু আমরা আমাদের রিজিয়নের ব্যাপারে আমরা চীন, রাশিয়া, ইন্ডিয়া এক, এই জায়গায় আমরা তিনজনে একসাথে থাকবো। এই সিদ্ধান্তটার কথা এরা বোঝে না। তো এখন দেখা যাচ্ছে যে আপনি যেমন হামাস যেমন উত্তক্ত করলো, একটা ফেস্টিভ্যালে গিয়ে আক্রমণ করলো, সেখানে মানুষ নির্বিচারে হত্যা করলো, তারপরে জিম্মি করে নিয়ে আসলো, তাতে হলো কি ইসরায়েলকে সুযোগ করে দিল অ্যাটাক করার জন্য। আজকে গাজা হয়ে গেছে, 70,000 মানুষ, 70,000 নারী শিশু যেভাবে
আর ওদের তো ওরা ডকুমেন্ট দেখাই দেয় যে মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, হসপিটালে সব জায়গায় টেরোরিস্ট আছে, হামাস আছে, জঙ্গি আছে, সব জায়গায় আমরা দেখাই দেয়। এই বাচ্চাদেরকে ওই ইয়ে নিয়ে, বোমা নিয়ে বোমা মারতে হয় কিভাবে, এইটাই সে ট্রেনিং দেয় এই ইয়াতে। হসপিটালে ওই একই কথা, একটা শেল্টার, এটাকে শিল্ড বানাইছিল, তো এরা বলে দেখাই দিচ্ছে যে এরা এইভাবে এই কাজগুলো করে। তো হামাস যে জঙ্গি, এটা সারা পৃথিবীতে প্রমাণ করে দিছে ওই একটা কারণে। হামাস যখন ইয়াসির আরাফাতের নেতৃত্বে যখন হলো, ইসরায়েলের সাথে একটা মীমাংসা হলো বিল ক্লিনটনের মধ্যস্থতায়, তখন কিন্তু একটা সারা পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল এদের। তারপরে এই হামাস, আল ফাত্তাহ হচ্ছে ইয়াসির আরাফাতের, আর এরা হচ্ছে হামাস হচ্ছে উল্টা এক্সট্রিমিস্ট, এরা হচ্ছে। তো এদের কারণেই, এক্সট্রিমিজমের কারণে তারা আজকে সেই দেশটাই, এত সুন্দর দেশটা ধ্বংস হয়ে গেল। একটা সম্ভাবনাময় দেশ হচ্ছিল, সব দিক থেকে একটা হচ্ছিল আপনার, যেমন ভৌগোলিক যে অবস্থান, সেই অবস্থান থেকে তাদের যে উন্নতি, এখানে একটা সুস্থ ধারা বজায় রাখলেই আপনার ব্যবসা বাণিজ্য, ট্রেড, কমার্স, ট্যুরিজম একেবারে সিরিয়াসলি ডেভেলপ করে। এখানে শারমিল শেখ, সেখানে দেখেন বোমা মেরে কতদিন এটা বন্ধ করে রাখছিল, আবার ইজিপ্ট সেটা ঠিক করছে। এই জায়গাটা একটা আমি বলবো যে একটা ব্লেসিংস আছে এই মাটির প্রতি। এখানে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো আমি বলি, অস্ট্রেলিয়াতে ইহুদিদের একটা অনুষ্ঠানে একটা ভারতীয় টেরোরিস্ট মুসলিম, সে গিয়ে হামলা করলো। হামলা করার পরে 15-16 জন লোক মারা গেল, অনেক আহত হলো। এই ঘটনাটা অস্ট্রেলিয়াতে মুসলমানদের কি যে সমস্যা তৈরি করেছে। সর্বশেষ অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আবার ইহুদিদের প্রভাবটা এত বেশি, কমিউনিটি ছোট, এত বেশি, তাদেরকে প্রাইম মিনিস্টারকে আজকে দায়িত্ব নিতে হয়েছে ঘটনাটা। বিরোধী দল প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে বলতেছে। প্রাইম মিনিস্টার তার অফিস বাঁচাতে নতুন একটা আইনের কথা বলছে, যেখানে এই ইহুদিদের বিরুদ্ধে অ্যান্টিসেমিটিজম, ইহুদিদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে, দেয়াল লেখন লিখলে তার ভিসা ক্যান্সেল করবে তারা। হ্যাঁ, চিন্তা করে পুরা টার্গেটটা মুসলিম সম্প্রদায়, এখন পুরা টার্গেটটা এখন মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায় একটা আইনানুগ সম্প্রদায় এই দেশে, কিন্তু এই একজন হায়দ্রাবাদী মুসলিম, ভারতে উর্দুভাষী, তার পাপের কারণে আজকে পুরা দেশটায় মুসলমানদের বিব্রত অবস্থা পড়েছে। দেখেন, একজনের কারণে পুরো নেশনটাই হয়ে গেল, বিপদগ্রস্ত হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে আপনি দেখেন আজকে ভারতকে আক্রমণ করার জন্য প্রভাব করতেছে। তুমি আক্রমণ করো না কেন, দ্রুত এসে আক্রমণ করো। ভারত তো আর এদের হিসাবে চলে না, এদের ষড়যন্ত্রে পা দিবে না। এটা ভারত যা করবে তা সে গণতন্ত্রের ভিতর থেকে, আইনের শাসনের ভিতর থেকে, সবকিছুর ভিতর থেকে ইন্ডিয়ান হাই কমিশনারকে বের করতে, কিন্তু চিন্তা করে। এবং আমার গভর্নমেন্ট অন্য কেউ বললে কিন্তু অন্য কোনো কেউ টেস্ট করে ফেলতো এটা। কিন্তু গভর্নমেন্টের এই ভূমিকার কারণে বাংলাদেশ ভারতের মানে এই 54 বছরে এত খারাপ সম্পর্ক কোনোদিন ছিল না। 75-এর পরেও ছিল না, কিন্তু মানে এরশাদের আমলে এত খারাপ সম্পর্ক ছিল না ভারতের সাথে বাংলাদেশের, না কখনই না। জিয়াউর রহমানের সময় তো জিয়াউর রহমানকে রেড কার্পেট দিয়েছে, তাকে ঘোড়া উপহার দিছিল। তো ভারত তো বিগ ব্রাদারলি আচরণ করে না, কখনই করেনি। ভারত তারা শান্তিপূর্ণভাবে একটা সহাবস্থান চায়, তারা ট্রেড কমার্স চায়। বাংলাদেশের যে তখন ধরেন 14-15 কোটি মানুষ, তাদের সাথে সেই জিয়াউর রহমান, এরশাদ, ইভেন খালেদা জিয়া
সবার সাথে তারা তো ভালো ব্যবহার করছে, তারা মার্কেট চায়। ছিল এবং তাদের মনে হতো, আমরা যখন ইন্ডিয়াতে গিয়ে রিপোর্ট করতে যেতাম, আমাদের মনে হতো তখন ওরা ঢাকায় একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় ঠান্ডা মাথায় ব্যবসা করার জন্য। আপনার মনে আছে যে শহীদ ভাই, সর্বশেষ সাইফুর রহমান বাংলাদেশে জাপানি রিকন্ডিশন গাড়ি আমদানি বন্ধ করছিল ভারতীয় গাড়ির মার্কেট করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, একচেটিয়া মার্কেট করলো ইন্ডিয়ান গাড়িগুলো, কয়েকদিন পর সব নষ্ট হয়ে গেল, কিন্তু সেটা মার্কেট করছিল তখন। এবং সিএনজিটা যখন ভারত থেকে বাংলাদেশে আসে, ভারতে এটার দাম ছিল 55,000 রুপি, আর বাংলাদেশে ছিল 1,25,000 টাকা। একজনের মাধ্যমে আসতে হবে, আসতো সিএনজিটা, এবং সেই ব্যবসাটা যেহেতু যোগাযোগ মন্ত্রী ছিল নাজমুল হুদা, কোকো যেহেতু ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, পেছন থেকে নাজমুল হুদা বহু টাকা বানিয়ে ফেলছিল। এখন রিসেন্ট পাস্ট ইয়ার্সে করতেছে আপনার নিটল টাটা, নিটল মোটর করতেছে মতলু, সেও কিন্তু ওর মাধ্যমে আসছে, ওর মাধ্যমে বিজনেস গুলো আসছে, ওর মাধ্যমে। এবং ভিকটিম হবে কি জানে যায়, যে ভিকটিম হবে বাংলাদেশের গরিব মানুষ। বাংলাদেশের পেঁয়াজের জন্য, কাঁচামরিচের জন্য আমাদের ভারতে যেতে হয়। বাংলাদেশের মানুষ এত সস্তায় চিকিৎসা আর কোথাও কিন্তু পায় না, সে ভারতে চিকিৎসাটা করে। বিয়ের বাজারের জন্য ভারতে যায়, কত ভাবে ট্যুরিজম, আজমিরের কথা বলে ভারতে যায়। চিকিৎসার জন্য তো এখন তো ভারত তো দেখলাম সকল প্রকার ভিসা বন্ধ করে দিচ্ছে, মানে ভারতকে মানে উপায়, ভারতের সামনে কোনো অপশন রাখছে না অ্যাটাক করা ছাড়া। এই অবস্থায় এমন পাগলামি, এটা কিন্তু কোনো এটাকে আপনার মেনে নেয় কেমনে, কোন রাজনৈতিক দলগুলো কিভাবে মেনে নেয়? বিএনপি তো একটা দীর্ঘদিনের, এবং বিএনপি ছাড়া কালকে তো সব দল কিন্তু ওই মিছিলে ছিল। কাল এনসিপি এবিবাসী সবাই কিন্তু, এবং আপনার ওই মাহমুদুর রহমান আমার দেশে সবাই মিছিলে ছিল। সবার একটা উস্কানি, কিন্তু উস্কানি হচ্ছে এই মাহমুদুর রহমান তো কি জানেন, আপনার মনে থাকার কথা, খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, আর আমার খুব ঘনিষ্ঠ ছিল চাইনিজ অ্যাম্বাসেডার, নাম হচ্ছে, পরে বলি নামটা, মাহমুদুর রহমান রে আপনার ইনভেস্টমেন্ট বোর্ডের চেয়ারম্যান বানাইছে। ও করলো কি তাইওয়ানের অফিস খুলতে দিছে, ভিসা টিসা সব অফিস, এবং এখানে তাইওয়ানের ওই যে ইয়ার মতো একটা, ধরেন এমবেসি না, ঠিক এমবেসির কাছাকাছি। তো চাইশি মনে পড়ছে নামটা, চাইশি হচ্ছে, আপনার মনে আছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ে গেছে, যাতে বাংলা পুরো বুঝতো। চাইশি একেবারে সরাসরি গিয়ে খালেদা জিয়ার সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে বলছে যে আমরা এখনই 1 ঘন্টার ভিতরে আমরা আমাদের এমবাসি চ্যান্সেরি ক্লোজ করে আমরা চলে যাব, তোমাদের সাথে আর আমাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে না, তোমরা তাইওয়ানকে এখানে উদ্বোধন করছে সে। এই একটা পাগলটা, এদের পাগলই বলবো, এমন বিপদে ফেলছে। চায়না একবার রেগে গেলে, তারপরে খালেদা জিয়া শুধু ভিতরের খবর, আমার তো লোকজন ওখানে ছিল, আপনার মোজাম্মেল আমার খুব ঘনিষ্ঠ, আরো কয়েকজন প্রেস সেক্রেটারি, তো সে মানে খালেদা জিয়া তাকে বুঝাইতে শুধু চাইশির পা ধরে নেই। তারপরেও কি হয়েছে জানেন, আমি তো কয়েকবার গেছি, সেই থেকে চায়না এটা ব্ল্যাকলিস্ট করে ফেলছে। ব্ল্যাকলিস্টের ভিতরে যে দেশগুলো, সেই দেশের ভিতরে বাংলাদেশের নাম লিখে রাখছে। তো এই শেখ হাসিনা ক্ষমতায় এসে গত 10 বছর লাগছে, তার কর্পোরেশন আছে, ইনভেস্টমেন্ট আছে, তো আমার মনে হয় 15 বছরের 10 বছরই চলে গেছে ব্ল্যাকলিস্ট হিসেবে। তারপরে উঠছে শুনছি, এটা তারপর তো একটা ভালো সম্পর্ক ছিল। তো এই দিকে এটা এত উর্বর মস্তিষ্ক এই মাহমুদ, এটা বাই চান্স এডিটর, তাকে সে তো এসেই ভারতের বিরুদ্ধে করো তা করো পাগলামি শুরু করে দিল বাংলাদেশে ঢুকে এই আন্দোলনের পরে। তারপরে বিএনপির কাছ থেকে ওইরকম সারা শব্দ না পেয়ে
তারপরে উনি নিজেই নেমে গেল, নেমে ওই যে একদিন ওই যে ইয়াদের নিয়ে, ইসলামপন্থীদের নিয়ে একটা বিশাল কারবার করে, তো সে যেমন ওই যে বোরকা মুড়ি দিয়ে পালাচ্ছিল এক বাসার থেকে উত্তরায়, ঠিক অনুরূপ ভাবে ওখানে কি যেন একটা দৌড় দিচ্ছে, আমি ভিডিওতে দেখলাম। আর কি হাসি যে বিশাল একটা কাম করে বলছে যে ওই ইহুদি বিরোধী, ইহুদিদের ওই যে দোকান বিরোধী যে কারবার, এটা ইয়ারা জুতো চুরি করলো না, লুট করলো ওই সময়। তো এই যে এর এর কথা শুনলে বিএনপি ওর কথা শুনে নেই, এই জন্য বিএনপি থেকে সরে এসে এই মোল্লাদের পিছনে সে তাদেরকে ভর করছে। তো এই একটা অস্থির মস্তিষ্কের লোক, এর দিয়ে তো বিএনপি আগে ভাগে বুঝে ফেলাইছে, কিন্তু মোল্লারা এখনো বুঝে নেই। সে মোল্লাদের কাছে কিন্তু খুব খুব চিৎকার করে ভারত বিরোধী বক্তৃতা করে। তো সেই জন্য মোল্লাদের কাছে তার একটা, যেহেতু তার কোনো সংগঠন নাই, তো বক্তৃতার জন্য তাকে আনে, কিন্তু অন্য কোনো কিছুর জন্য। তারপরে তার এই যে সুখ, একটা পারভার্টেড সুখ, যে একটা দেশে একটা সমৃদ্ধি আনার জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে যা দরকার, যেটা আমার দেশের এখন আপনি দেখছেন না, ব্যবসা বাণিজ্যের কথা তো আছে, ধ্বংস হয়ে গেছে। এডুকেশন আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে, তার কি অবস্থা? শিক্ষা ব্যবস্থা একেবারে একসাথে এসে ধাওয়া দিয়ে মবক্রাসি দিয়ে দিল, ইয়া করে শিক্ষকদের বের করে দিল। কি একটা ঘটনা! যখন একজন নোবেল লরেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষকদেরকে বের করে দেয়, বঙ্গবন্ধু, আপনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ক্ষোভ আছে। তিনি তো একসময় ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, তিনি নিজেও তো হ্যাঁ, নিজে একজন শিক্ষক, সে কিভাবে এটা ইন্ডোর্স করে? তা যা কিছু করতেছে এটা কিন্তু সে তার এই মাহমুদুর রহমান বাই চান্স এডিটর আর ইয়াটা আমাকে মনে হয় যে একই ইয়ার ধাতু দিয়ে তৈরি, এরকম একটা পারভার্সন সব জায়গায় লক্ষ্য করছি তার বিয়েতে। তার কোনো সুস্থ ইয়া কিন্তু চিন্তা ভাবনা তার ভিতরে নাই। একটা লোক জাতির সামনে, বিশ্ব সম্প্রদায়ের সামনে হুবহু মিথ্যে কথা বলে যাচ্ছে, অনর্গল মিথ্যা বলছে। এটা কি আশ্চর্যের একটা, মানে একটা ধর্ম, একটা মানে চিন্তাই করা যায় না এটা, যে তার নিজের কোনো একটা ইয়ে নাই, যে নিজের যে মান সম্মান, এই জ্ঞান একদম নাই। তার বিরুদ্ধে এত কথা হচ্ছে, আপনি মনে করেন সে কিছুই শুনতেছে না? সবাইকে এই যুগে আড়াল করে রাখা যায়? শুরুতে এখন তো মনে করেন ইলেকশন ছাড়াই জামাত একটা এনজিও করতেছে, গভর্নমেন্ট পার্টির মতোই। তারেক রহমান যদি 25 তারিখে আসে, নিশ্চয় বিএনপি একটা ঢল নামানোর চেষ্টা করবে। তখন জামাতের বলতে কি হতে পারে? জামাত ধরেন যে লোকটা, তার শিক্ষক, গুরুজন কিন্তু বাপের চাইতে বেশি সম্মান করে মানুষ। সেই গুরুজনকে ধরে এনে পাক আর্মির কাছে দেওয়া বা নিজেরা গুলি করে মেরে ফেলে দেওয়া, এই কাজ যারা করতে পারে, এটা তো জামাতের লোকেরা করে। এখন যারা জামাতের নেতা, একেবারে সিনিয়র নেতা, তাদেরই কাজ এটা, তাদের অনুসারী যারা। এই যে দেখেন জামাতের আমির এসে বললো আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম, তারপরে আবার বলে আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ আসতে পারবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে যত ফ্যাসিস্ট বলে। তারপরে প্রথম মনে হয়েছিল যে একটা যখন আপনার সাধারণ সাংবাদিকরা যখন আপনার স্টাডি করতেছিল পপুলারিটি কার কেমন, তখন যে রেজাল্ট আসলো, সেই রেজাল্ট মানে সেই ওদের লোকের রেজাল্ট দেখে ওরা আতকে উঠলো যে বাবা, আওয়ামী লীগকে ছেড়ে দিলে তো আমাদের সব শেষ হয়ে যাব, জোলাই টোলাই আর কিচ্ছু থাকবে না। সাধারণ মানুষ যেভাবে খেপে গেছে, তাদের যেভাবে, এরা সাধারণ মানুষ যে না খেয়ে আছে, একটা রিক্সাওয়ালা চিৎকার করে বলে যে আমি 1000 টাকা কামাই করতাম, আমার এখন 200 টাকা কামাই করতে পারি না, বাচ্চাদের কি খাওয়াবো আমি। এটা যখন চিৎকার করে বলে, ওর তো একার না, এটা সবার কথা। তো রিক্সাওয়ালারা আন্দোলন করে, এই আন্দোলনকারীদের তো বিনা পয়সায় রিক্সাওয়ালারা হেল্প করছে, তাদেরকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেছে তারা। তো রিক্সাওয়ালা, আমি জানি 15ই আগস্টের পরে থেকে এরা আওয়ামী লীগ পন্থী রিক্সাওয়ালারা, যারা একটু নিগৃহীত, যারা একটু ব্যাকডেটেড, যারা একটু সুযোগ
কম পায় সমাজে, তারাই অবহেলিত, তারা আওয়ামী লীগ করে অধিকাংশ লোক। বিভিন্ন শ্রমিক সংগঠন, জেলে সংগঠন, আরো যা আছে তাঁতি সংগঠন, এগুলো ম্যাক্সিমাম ইয়া করে, মেজরিটি ওরা আওয়ামী লীগ করে। কিন্তু সেইখানে দেখা গেল যে তারপরে আপনি রাস্তায় যখন মানুষ নামছে, আওয়ামী লীগের বহু লোকরে আমি দেখছি বাচ্চা হাতে করে নেমে গেছে রাস্তায়। তারপরে তারা যে ধাক্কাটা খেলো, এই যে প্রতারণা, এই যে মানুষের বিবেকের সাথে প্রতারণা করলো, সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে প্রতারণা করলো, এদের বিবেকে জঙ্গি জিহাদিদের কিন্তু কোনো ইয়া নেই, এদের কোনো বিবেক নেই, এরা কিন্তু মানুষের পর্যায়ে পড়ে না। আপনার এই পৃথিবীতে আজকাল বেঁচে থাকতে হলে আপনার সহ অবস্থান, কোএক্সিস্টেন্স লাগবে, কোঅপারেশন লাগবে। এই কথাটা জঙ্গিদের ডিকশনারিতে নেই। ওদের যারা ওদের এনিমি যাকে মনে করবে তাকে মেরে ফেল। এটা যে সকলের সাথে বন্ধুত্ব, যে বাংলাদেশের কেন আমাদের যে কমনওয়েলথ যে নীতি সেটা বাংলাদেশ ফলো করে, আর এরা কি ফলো করে? এরা ফলো করে যে বাংলাদেশের যারা আছে তাদের অনুসারী যারা না, বা তাদের কথা না শুনলে তাদের মেরে ফেলো। যে আপনি কত লোকের পা কাটছে, কত লোকের হত্যা করছে, এরা রক কাটছে। এদের কাজটাই তো মিডল ইস্ট থেকে টাকা এনে তারা এই কাজগুলো করে, মানুষকে আফিম খাওয়ানোর মতো গরিব ছেলেদেরকে বাসায় সাহায্য দিয়ে তার পরিবারকে সাহায্য করে, তাকে ইভেন ব্যারিস্টার, এই যে ব্যারিস্টার ফুয়াদের ভাষা, ল্যাঙ্গুয়েজটা আপনি শুনছেন? এটি কোনো ব্যারিস্টারের ভাষা? তারপরে ওই মেয়েটা আপনি দেখেন কি বিবেক বর্জিত। ফুয়াদ যখন ক্যান্টনমেন্ট উড়ে দিতে চায়, ফুয়াদ যখন বাড়ি ঘর ভেঙে ফেলো, বঙ্গবন্ধু ইহাটা ফেলে ভাঙলে তার খুশি লাগে। এই যে এই সন্ত্রাসীদের সাথে একসাথে মরতে চায়, একসাথে বাঁচতে চায়, এই ফুয়াদের কে যখন মানুষ বলছে ভুয়া, তাতে তার ওই মেয়েটার হৃদয় কেঁপে উঠছে, সে সবকিছু হারিয়ে ফেলছে, মনে হয় তার কোনো অধিকার আর নেই, হার্ট ফেল করার মতো রিয়াকশন দিয়ে দিছে। এই যে অবস্থা আমি দেখলাম, এরা 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 কোথায়, কার সাথে পৃথিবীতে কোঅপারেশন কার সাথে করবে? তারা টার্কির সাথে, টার্কির সোসাইটি জানে যে এটা কি সোসাইটি, ওই সোসাইটির সাথে এরা পারবে মিলতে? ইভেন পাকিস্তানের সোসাইটির সাথে ওরা মিলতে পারবে না, যে যারা জঙ্গি জিহাদি এক্সপোর্ট করে, যারা গাদা এক্সপোর্ট করে, এই পাকিস্তানের সমাজের সাথেও পারবে না। পাকিস্তানের সরি কষ্ট লাগে, তার সম্মানে সমাবেশে কি তারা হামলা করতে পারে? এরা পারে না এমন কোনো কাজ নেই। ওই কথাটাই বলছিলাম যে ৭১ সালে তারা দেখলো যে পাকিস্তান আর্মি কি করছে, শুরুতে হয়তো বুঝতে পারেনি, পরে তো ১ মাস পরে তো তারা বুঝতে পারছে, তখন তার ফিরে আসতে পারতো, কিন্তু তারা তো করেনি, চালাই গেছে। এবং পাকিস্তান যেখানে ইয়া করছে, সারেন্ডার করে গেছে, এরা সারেন্ডার করে নাই মনে প্রাণে। এই যে এরা সিলমারা শয়তান, ইবলিস, ইবলিস কিন্তু কোনোদিনই মাপ পাবে না, আর কোনোদিনই সে মাপ চাইবেও না। এটাই হচ্ছে ইবলিসের ইতিহাস। তো এদেরকে ইবলিস ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। ইবলিসও, এদের কার্যকলাপে ইবলিসও হার মেনে যায়। এরা পারে না এমন কোনো কাজ নেই। এই জঙ্গি জামাতি জিহাদি এরা কি করবে? এরা তারেকের তো আমার মনে হয় তারেক এমনি তো ওই চালাক চতুর ছেলে, তার হিসাব কিতাব আছে। এর জন্য তার সবচেয়ে বেশি মনোযোগ হচ্ছে তার নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা নিয়ে দেখবেন নিরাপদ অফিস হচ্ছে, নিরাপদ বাড়ি হচ্ছে, এই হাদির নিরাপত্তা প্রধান হবেন। এই হাদির ইয়াতে ব্যাপারে তারা তো ধরেন এটা কারা করছে, এটা তো যুক্তিতে আসে। হাদিকে দিয়ে বেনিফিটেড হচ্ছে ইউনূস, বেনিফিটেড হচ্ছে জামাত। হাদিকে আক্রমণ করে তো আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে না, ইন্ডিয়াও বেনিফিটেড হচ্ছে না, বেনিফিটেড হচ্ছে জামাত, যে বেনিফিটেড হচ্ছে ইউনূস। এটা তো মানুষের হিসেব কিতাব আছে। তো ওরা এই জন্য তারেকের এই জন্য সে হেজিটেট করতেছিল, সে আসবে কি আসবে না।
যখন চারিদিক থেকে তার পার্টির ভিতর থেকে একটা হতাশা শুরু হয়েছে, তখন সে এই সিদ্ধান্তটা নিছে, আমার মনে হয় এরকম বিষয়। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ফরিদ ভাই। আমরা আগামীতেও আপনার সাথে বসবো। যে আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরও, যে মোটামুটি আমরা যে একটা আইডিয়া দিতে পারলাম যে এরা দেশটাকে এরা ধ্বংস করে দিচ্ছে। এখন এখন দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের একেবারে ইনে বডি এগিয়ে যাওয়া, একযোগে সাহস করে সত্যি কথা বলা। এই যে আনিসকে, আরো আরো কত সাংবাদিক আছে, যে আনিস আলমগীর যেভাবে এটা এত বড় বেহায়া হিসেবে পরিচিত হয়ে গেছে এই সরকার। এই সরকারের আপনার আমি তো সিপিজে কে চিনি, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারপরে যে বর্ডার উইদাউট জার্নালিস্ট, এটা আমি এদেরকে সবাই চিনি। এরা যে যে অ্যাকশন দিছে, আনিস তো আপনার গ্লোবাল এরেনার ভিতরে আনিস চলে গেছে। ইরাক যুদ্ধের সময় সে যখন ওখানে কভার করতে গেছে, তখন তো বিবিসি ওর কাছ থেকে ফিডব্যাক নিছে, তারপরে আরো বহু সংগঠন ওর কাছ থেকে, বহু প্রতিষ্ঠান ওর কাছ থেকে ফিডব্যাক নিছে। তো আর আনিস আলমগীর কি বলছে? আনিস আলমগীর যে কথা, আমরা যে কথাগুলো বলছি, এগুলোই সে বলে। একটা জনগোষ্ঠীকে আপনি ব্যাপক বৃহৎ জনগোষ্ঠীকে বাইরে রেখে বলবেন জাতীয় ঐক্য, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন আপনি বলবেন, অভূতপূর্ব নির্বাচন বলবেন, এটা হয় নাকি? এটা তো এই নির্বাচন